তামাদি আইন। তামাদি হচ্ছে আরবি শব্দ, আর তামাদির শব্দের অর্থ হচ্ছে বিলুপ্ত, বাতিল, বাধাগ্রস্ত, বারিত বা অচল হওয়া। তামাদি কোন শব্দ? আরবি শব্দ। আরবি শব্দ, জি। তামাদি আরবি শব্দ, এর অর্থ হচ্ছে বিলুপ্ত হওয়া, বাতিল হওয়া, বাধাগ্রস্ত হওয়া, অচল হওয়া। আমাদের উপমহাদেশে সর্বপ্রথম 1793 সালে লর্ড কর্নওয়ালিসের সূর্যাস্তায়নের মাধ্যমে তামাদি আইনের উৎপত্তি হয়। তাহলে সর্বপ্রথম 1793 সালে লর্ড কর্নওয়ালিসের সূর্যাস্তায়নের মাধ্যমে তামাদি আইনের উৎপত্তি হয়। তাহলে লর্ড কর্নওয়ালিসকে আমরা তামাদি আইনের জনক ধরতে পারি। তামাদি আইনের জনককে লর্ড কর্নওয়ালিস, জি। তারপর সর্বপ্রথম 1859 সালে পূর্ণাঙ্গ তামাদি আইন পাশ হয় এবং 1862 সালে কার্যকর হয়। তাহলে 1793 সালে লর্ড কর্নওয়ালিসের সূর্যাস্তায়নের মাধ্যমে তামাদি আইন উৎপত্তি হয়, কিন্তু পূর্ণাঙ্গ আইন পাশ হয় 1859 সালে এবং এটা কার্যকর হয় 1862 সালে। তারপর ক্রমান্বয়ে 1871 সালে সংশোধনী হয়, 1877 সালে সংশোধনী হয়। এভাবে সংশোধনের পর 1908 সালে আমাদের বর্তমান যে আইন, 1908 সালের 9 নং আইনের মাধ্যমে 788 অর্থাৎ 7 তারিখ 8 মাস 1908 তারিখে আমাদের এই বর্তমান তামাদি আইন পাশ হয় এবং এটা কার্যকর হয় 1 জানুয়ারি 1909 সালে। তাহলে আমাদের বর্তমান যে তামাদি আইন আছে 1908, এটা 1908 সালের 9 নং আইন, 1908 সালের 9 নং আইন, এবং এটি হচ্ছে পাশ হয় কত তারিখে? 7/8/1908। আমরা মনে রাখার জন্য বলতে পারি 788। কত তারিখে পাশ হয়? 7/8/1908 এবং কার্যকর হয় 1 জানুয়ারি 1909 সালে। আচ্ছা, এবং কার্যকর নিয়ে এখানে দুইটা কথা আছে, আমরা পরবর্তীতে পড়ব, যে তামাদি আইনের 1 ধারা আর 31 ধারা, এটা যে 788 যেই তারিখে পাশ হয় ওই তারিখ থেকে কার্যকর হয়, আর বাকি যে ধারাগুলো আছে সেগুলো হচ্ছে 1 জানুয়ারি 1909 সাল থেকে কার্যকর হয়। এই বিষয়টা কি বুঝতে পারছি সবাই? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে যদি প্রশ্ন আসে যে তামাদি আইন হচ্ছে প্রথম কখন পাশ হয়, তখন আমরা বুঝে নিতে হবে প্রথম মানে পূর্ণাঙ্গটা বলছে 1859 সালে, আর যদি সর্বপ্রথম বলে যে তামাদি আইনের জনককে, তখন আমরা আনসার করব লর্ড কর্নওয়ালিস। আচ্ছা, এবার আমরা শিখবো যে এটি একটি পদ্ধতিগত আইন বা প্রসিডিউরাল ল বা অ্যাডজেক্টিভ ল। তামাদি আইন হচ্ছে একটি পদ্ধতিগত আইন। আচ্ছা, পদ্ধতিগত আইন কি, এটা সম্পর্কে একটু ধারণা দেওয়া দরকার। আইনটাকে মোটা দাগে দুইটা ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে তথ্যগত আইন বা সাবস্টেন্টিভ ল, আর এটা হচ্ছে কি পদ্ধতিগত আইন বা প্রসিডিউরাল ল বা অ্যাডজেক্টিভ ল। পদ্ধতিগত আইন কি? পদ্ধতিগত আইন হলো যে আইনের মধ্যে মামলা করার মেয়াদ, তারপর হচ্ছে মামলার পদ্ধতি, কার্যপদ্ধতিগুলো কীভাবে চলবে সেই নিয়ে যেই আইনে আলোচনা করা হয় সেটা হচ্ছে পদ্ধতিগত আইন। আর সাবস্টেন্টিভ ল বা তত্ত্বগত আইন কোনটা? যে আইনের মধ্যে শাস্তিকে নির্ধারণ করা হয় বা কোনো অধিকার নির্ধারণ করা হয়, শাস্তি আরোপ করা হয়, সেগুলো হচ্ছে তত্ত্বগত আইন। তাহলে তামাদি আইনটা পদ্ধতিগত আইন কেন? কারণ তামাদি আইনটা হচ্ছে মোকদ্দমার সময়, কোন সময়ের মধ্যে মোকদ্দমা করতে হবে, এই সময় চলে গেলে কি হবে, এই নিয়ে হচ্ছে তামাদি আইনের মধ্যে আলোচনা। এই জন্য তামাদি আইন হচ্ছে পদ্ধতিগত আইন বা প্রসিডিউরাল ল বা অ্যাডজেক্টিভ ল। এই বিষয়টা বুঝতে পারছি সবাই? হ্যালো, জি স্যার। হ্যাঁ স্যার, জি স্যার, বুঝতে পারছি। আমি যখন সবাইকে জিজ্ঞাসা করবো যে বুঝতে পারছেন কিনা, হ্যাঁ, তখন সবাই মাইক্রোফোনটা অন করে একটু আনসার দিবেন, ঠিক আছে? কারণ আমি তো স্লাইডে থাকি, স্লাইডে থাকলে দেখা যায় না যে আপনারা কি বুঝতেছেন কিনা বা ক্লাস করতেছেন কিনা আদৌ, নাকি শুধু ক্লাসে জয়েন হয়ে বসে আছেন। জি, তাহলে তামাদি আইন হচ্ছে পদ্ধতিগত আইন। এবং এটি একটি স্বয়ংসম্পূর্ণ আইন, কারণ তামাদি মোকদ্দমার সময় নিয়ে যেই আলোচনা আছে দেওয়ানি আইনের ক্ষেত্রে, এই তামাদি আইনের মধ্যেই কমপ্লিট বা স্বয়ংসম্পূর্ণ আলোচনা আছে। এই জন্য তামাদি আইনকে আমরা স্বয়ংসম্পূর্ণ আইন বলতে পারি। এখানে প্রাসঙ্গিকভাবে আমরা একটা বিষয় বলতে পারি, যেমন
দেওয়ানি ক্ষেত্রে আমাদের যে তথ্যগত আইন সেটা হচ্ছে কি, কেউ কি বলতে পারবো দেওয়ানি মামলার ক্ষেত্রে তথ্যগত আইন কোনটা? জি স্যার। কোন আইন? এসআর অ্যাক্ট স্যার। এসআর অ্যাক্ট, জি। এসআর অ্যাক্টের মধ্যে যেই দেওয়ানি বিষয়গুলো আছে, এছাড়াও কিন্তু অন্য অন্য আইনেও কি চুক্তি আইন আছে, ঠিক আছে, সম্পত্তি হস্তান্তর আইন আছে, চুক্তি আইন, এগুলোও কিন্তু দেওয়ানির মধ্যে পড়ে। কিন্তু তামাদি আইনের যে বিষয়টা, মোকদ্দমার সময়ের যে বিষয়টা, এটা কিন্তু সম্পূর্ণ তামাদি আইনের মধ্যে আলোচনা করা আছে। এই জন্য তামাদি আইনকে আমরা স্বয়ংসম্পূর্ণ আইন বলতে পারি, কিন্তু সুনির্দিষ্ট প্রতিকার আইনকে স্বয়ংসম্পূর্ণ আইন বলতে পারি না। জি স্যার। এখন আমরা দেখব যে তামাদি আইনের মানে এট এ গ্লান্সে তামাদি আইনের মধ্যে কি কি আছে মোটা দাগে। তো তামাদি আইনের মধ্যে একটি প্রস্তাবনা আছে এবং এই তামাদি আইনটি 5টি খণ্ডে বিভক্ত। একটি প্রস্তাবনা 5টি খণ্ড বা পার্ট, এবং 5টি খণ্ডের মধ্যে সর্বমোট 29টি ধারা আছে, বাতিলগুলো বাদ দিয়ে, হ্যাঁ, 29টি ধারা আছে এবং একটি তফসিল আছে, কার্যকর একটি তফসিল আছে, এবং এই তফসিলের মধ্যে 3টা পার্ট আছে বা 3টা ডিভিশন আছে। তাহলে তামাদি আইনের মধ্যে একটি প্রস্তাবনা আছে, আমরা সবাই একটু লিখে রাখি বিষয়গুলো। তামাদি আইনের মধ্যে একটি প্রস্তাবনা, 5টি খণ্ড এবং একটি তফসিল। 5টি খণ্ডের মধ্যে মোট 29টি ধারা এবং একটি তফসিলের মধ্যে 3টা ভাগ এবং সর্বমোট 183টি অনুচ্ছেদ আছে। তামাদি আইনের মধ্যে কয়টি খণ্ড আছে? আমার কথা শুনতেছেন? স্যার 5টি খণ্ড আছে স্যার। জি 5টি খণ্ড আছে এবং 5টি খণ্ডের মোট 29টি ধারা আছে। আচ্ছা, মনে হচ্ছে একজনই শুধু রেসপন্স করতেছেন। জি, একজনই রেসপন্স করতেছেন, বাকিরা কি আমার কথা বুঝতেছেন না? লেকচার কি বোঝা যাচ্ছে? বাকি কেউ যদি একটু রেসপন্স করেন ভালো হয়। হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। জি জি ইয়েস স্যার, শোনা যাচ্ছে স্যার। জি। সবাই অ্যাক্টিভ থাকলে কি হয়, ক্লাসটা আসলে মানে প্রাণবন্ত হয়। ক্লাস করাইতে যেমন মজা লাগে, আপনাদের হচ্ছে ক্লাসের মধ্যে অ্যাক্টিভ থাকলে শেখাটাও হয় ভালো করে। আচ্ছা, তো আমরা পড়তেছিলাম যে তামাদি আইনের মধ্যে এট এ গ্লান্সে কি কি আছে, এই পর্যন্ত আসছিলাম। একটি প্রস্তাবনা আছে, 5টি খণ্ডে বিভক্ত এবং একটি তফসিল আছে। 5টি খণ্ডে মোট 29টি ধারা আছে আর একটি তফসিলে মোট 183টি অনুচ্ছেদ আছে। আচ্ছা, এখন 5টি খণ্ডের নাম কি? প্রথম খণ্ডে হচ্ছে প্রিলিমিনারি বা প্রারম্ভিক, এটা হচ্ছে ধারা 1, 2। 2 নম্বর খণ্ড হচ্ছে লিমিটেশন অফ সুটস, আপিল অ্যান্ড অ্যাপ্লিকেশন, মোকদ্দমা, আপিল বা আবেদনের তামাদি, এটা হচ্ছে 2 নম্বর খণ্ড, ধারা হচ্ছে কি 3 থেকে 11। আর 3 নম্বর খণ্ডে আছে কম্পিউটেশন অফ পিরিয়ড অফ লিমিটেশন, তামাদির সময়ের হিসাব, এটা হচ্ছে 12 থেকে 25 ধারা। 4 নম্বর খণ্ডে আছে অ্যাকুইজিশন অফ ওনারশিপ বাই পসেশন, দখল বলে মালিকানা অর্জন, 26 থেকে 28 ধারা। এবং 5ম খণ্ডে আছে সেভিংস অ্যান্ড রিপিলস, সংরক্ষণ এবং বাতিল, 29 ধারা সংরক্ষণ নিয়ে আলোচনা, এবং বাতিল হচ্ছে 30 থেকে 32 ধারা। এই হচ্ছে 5টি খণ্ডে মোট 29টি ধারার কোন খণ্ডে কোন কোন ধারা আছে সেটা হচ্ছে সংক্ষেপে আলোচনাটা। আর তফসিলের আলোচনাটা হচ্ছে 3টি তফসিল আছে, প্রথম, দ্বিতীয়, একটি তফসিল আছে 3টা ভাগে বিভক্ত। প্রথম ভাগে হচ্ছে মোকদ্দমা দায়েরের তামাদি, এটা হচ্ছে 1 অনুচ্ছেদ থেকে 149 অনুচ্ছেদ, এবং দ্বিতীয় ভাগ আপিল দায়েরের তামাদি 150 থেকে 157। তৃতীয় ভাগ আবেদন দায়েরের তামাদি 158 থেকে 183। তাহলে প্রথম ভাগে কি আছে? তফসিলের প্রথম ভাগে কি আছে? কেউ একজন বলেন তফসিলের প্রথম ভাগে কি আছে? মোকদ্দমা দায়েরের তামাদি।
ধারা 1 থেকে 149। দ্বিতীয় ভাগে আছে আপিল দায়েরের তামাদি, ধারা 150 থেকে 157। তৃতীয় ভাগে আছে আবেদন বা দরখাস্ত বা পিটিশন, একই কথা, আবেদন দায়েরের তামাদি 158 থেকে 183। আচ্ছা, এবার আমরা আসবো প্রস্তাবনা। তামাদি আইনে একটি প্রস্তাবনা আছে। প্রস্তাবনার মধ্যে বলা আছে যে an act to consolidate and amend the law for the limitation of suits and for other purposes, whereas it is expedient to consolidate and amend the law relating to the limitation of suits, appeals and certain applications to courts, and whereas it is also expedient to provide rules for acquiring by possession the ownership of easement and other property। অর্থাৎ দেওয়ানি মোকদ্দমা এবং অন্যান্য উদ্দেশ্যে তামাদি আইন সংশোধন এবং একীভূতকরণের জন্য আমাদের এই তামাদি আইন প্রণয়ন করা হয়েছে। তাহলে তামাদি সংশ্লিষ্ট যে আইন আছে এই সবগুলোকে সংশোধন এবং একসাথে করার জন্য, কনসলিডেশনের জন্য আমাদের তামাদি আইন প্রণয়ন করা হয়েছে। তাহলে তামাদি আইনের উদ্দেশ্যটা কি? তামাদি আইনের উদ্দেশ্য হচ্ছে মোকদ্দমা বা দেওয়ানি মোকদ্দমার ক্ষেত্রে বা অন্যান্য উদ্দেশ্যে তামাদি সংশ্লিষ্ট যতগুলো আইন আছে এগুলো সংশোধন এবং এগুলোকে একসাথে করার জন্য, কনসলিডেশনের জন্য তামাদি আইন প্রণয়ন করা হয়েছে। আচ্ছা, তাহলে অ্যামেন্ডমেন্ট এবং কনসলিডেশন। তারপরে হচ্ছে যেহেতু আদালতে দেওয়ানি মোকদ্দমা, আপিল এবং কতিপয় আবেদনের তামাদি সংক্রান্ত আইন সংশোধন করা এবং একীভূত করা সুবিধাজনক বা সমীচীন, এবং যেহেতু দখল বলে সুখাধিকার এবং অন্যান্য সম্পত্তির মালিকানা অর্জনের জন্য বিধিবিধান প্রণয়ন করা সুবিধাজনক, সেহেতু এত দ্বারা নিম্নরূপ আইন প্রণয়ন করা হলো। অর্থাৎ প্রথমে আমরা বলছি তামাদি আইনের উদ্দেশ্য কি? তামাদি আইনের উদ্দেশ্য হলো তামাদি সংশ্লিষ্ট আইনকে সংশোধন এবং অ্যামেন্ডমেন্ট। আমি একটু বড় করে দিই তাহলে আরো দেখা যাবে। তামাদি আইনের উদ্দেশ্য হলো কি? তামাদি সংশ্লিষ্ট আইনের সংশোধন এবং কনসলিডেশন বা একীভূতকরণ। আর দ্বিতীয় যে প্রস্তাবনার যে দ্বিতীয় প্যারাটা, হোয়ারিস থেকে যে এটা ইংলিশে আর বাংলাতে আমি এখানে লিখে রাখছি যেহেতু থেকে, এখানে হচ্ছে তামাদি আইনের যে স্কুপ বা পরিধি। তাহলে তামাদি আইনের উদ্দেশ্যটা বলছে যে তামাদি সংশ্লিষ্ট আইন সংশোধন এবং একীভূতকরণ। আর তামাদি আইনের পরিধি কি বলছে? যে দেওয়ানি মোকদ্দমা, আপিল এবং আবেদনের তামাদি সংক্রান্ত আইন সংশোধন, একীভূতকরণ এবং দখল বলে ইজমেন্ট বা সুখাধিকার এবং অন্যান্য সম্পত্তির মালিকানা অর্জনের জন্য বিধিবিধান প্রণয়ন। তাহলে পরিধি কয়টা? তামাদি আইনের পরিধি কয়টি? তামাদি আইনের পরিধি হচ্ছে দুইটি। একটি হচ্ছে কি? দেওয়ানি মোকদ্দমা, আপিল, আবেদন। মোকদ্দমা, আপিল, আবেদন সংক্রান্ত আইন সংশোধন এবং কনসলিডেশন। আর দ্বিতীয়টি হচ্ছে কি? দখল বলে সুখাধিকার এবং অন্যান্য সম্পত্তির মালিকানা অর্জনের জন্য বিধিবিধান প্রণয়ন। এবার আমরা দেখব হচ্ছে প্রথম খণ্ডের আলোচনাটা। প্রথম খণ্ডটা খুবই সংক্ষিপ্ত, এটা হচ্ছে প্রিলিমিনারি এবং প্রথম 1 নম্বর যে ধারা, এই ধারাতে টাইটেল, এক্সটেন্ড, কমেন্সমেন্ট। টাইটেল, এক্সটেন্ড, কমেন্সমেন্ট। সংক্ষিপ্ত শিরোনাম। সংক্ষিপ্ত শিরোনাম কি? যে এই আইনকে তামাদি আইন 1908 নামে ডাকা হবে। এরপরে হচ্ছে পরিসীমা বা এক্সটেন্ড কি, এটা প্রযোজ্যতা কি, এটা হচ্ছে সমগ্র বাংলাদেশে প্রযোজ্য। ইট এক্সটেন্ডস টু দ্য হোল অফ বাংলাদেশ। তামাদি আইন সমগ্র বাংলাদেশে প্রযোজ্য। পুরো বাংলাদেশে তামাদি সংশ্লিষ্ট বা মোকদ্দমার সময় সংশ্লিষ্ট আইন একটি, সেটা হচ্ছে তামাদি আইন 1908। এরপরে হচ্ছে কমেন্সমেন্ট। দিস সেকশন এন্ড সেকশন 31 শ্যাল কাম ইনটু ফোর্স এট ওয়ান্স। এটা আমরা আগে পড়ছি যে 1 ধারা এবং 32 ধারা, 1 ধারা এবং 32 ধারা যেই দিন পাশ হয়েছে, যেমন 7 তারিখ 8 মাস 1908 সালে, এই তারিখে কার্যকর 1 ধারা এবং 32 ধারা। দ্য রেস্ট অফ দিস অ্যাক্ট, এটাকে 32 সমান 31 হবে স্যার, 31 হবে, সরি 32, এই 31 ধারা। দিস সেকশন এন্ড সেকশন 31, হ্যাঁ এখানে বাংলা লেখাটা ভুল হয়েছে। 1 নম্বর ধারা এবং 31 ধারা এটা কি যখন পাশ হয়েছে তখন থেকে কার্যকর, এবং বাকি যে ধারাসমূহ আছে সেগুলো হচ্ছে কি 1 জানুয়ারি 1/1/1909 তারিখে কার্যকর হবে। তাহলে তামাদি আইনের পুরো বাংলাদেশে প্রযোজ্য, বাংলাদেশের জন্য একটাই তামাদি আইন, এবং এটা হচ্ছে কার্যকর বা কমেন্সমেন্ট সম্পর্কে দুইটা কথা। একটা হচ্ছে
1 ধারা এবং 31 ধারা, দিস সেকশন এন্ড সেকশন 31, এবং বাকি অন্যান্য ধারাসমূহ 1 জানুয়ারি 1909। 9। জি, এবার আমরা দেখব প্রযোজ্যতা সম্পর্কে আরেকটু বিস্তারিত, এবং এখানে হচ্ছে আমরা প্রযোজ্যতার সাথে আমরা 29 ধারাটাকে একটু আলোচনা করব, কারণ 29 ধারাতে হচ্ছে কিছু সেভিংস নিয়ে বা সংরক্ষণ নিয়ে আলোচনা করা হয়েছে। তো ধারাভিত্তিক গুরুত্বপূর্ণ তথ্য। প্রযোজ্যতা: দেওয়ানি, মূল মোকদ্দমা, আপিল, রিভিশন, রিভিউ, আবেদন। দেওয়ানি, মূল মোকদ্দমা, আপিল, রিভিশন, রিভিউ, আবেদন, এবং ফৌজদারি আপিল রিভিশনের ক্ষেত্রে তামাদিয়ান প্রযোজ্য। তাহলে তামাদিয়ান কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে? দেওয়ানি, মূল মোকদ্দমা, আপিল, রিভিশন, রিভিউ, আবেদন, এবং ফৌজদারি আপিল রিভিশনের ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য। কিন্তু মূল ফৌজদারি মামলার ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য নয়। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। মূল ফৌজদারি মামলার ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য নয়। আমরা খাতায় লিখে রাখি বিষয়টা, হ্যাঁ, এই ধারার সাথে 3 ধারার সাথে এইটা আমরা লিখে রাখি, সাইডে নোট করে রাখি অথবা খাতার মধ্যে লিখে রাখি যে দেওয়ানি, মূল মামলা, মূল মোকদ্দমা, আপিল, রিভিশন, রিভিউ, আবেদন এবং ফৌজদারি আপিল রিভিশনের ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য হয়, কিন্তু মূল ফৌজদারি মামলার ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য হয় না। স্যার এটা কোশ্চেন করা যাবে? জি জি বলেন। স্যার তার মানে স্যার শুধুমাত্র দেওয়ানির ক্ষেত্রে সব ক্ষেত্রে প্রযোজ্য হবে? জি জি, ফৌজদারি শুধু ফৌজদারি মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। দেওয়ানি, মোকদ্দমা, আপিল, রিভিউ, রিভিশন, আবেদন সব ক্ষেত্রে প্রযোজ্য। ফৌজদারি আপিল আর রিভিশনের ক্ষেত্রে মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে স্যার। তারপরে হচ্ছে 29 ধারা, এটা আমরা একসাথে পড়ব। 29 ধারাতে হচ্ছে কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য না এটা বলছে 29 ধারাতে। আচ্ছা, 29 ধারা অনুযায়ী চুক্তি আইন 1872-এর 25 ধারায় তামাদি আইন প্রযোজ্য না। চুক্তি আইন 1872-এর 25 ধারায় তামাদি আইন প্রযোজ্য না। বিবাহ বিচ্ছেদ আইন 1859-এর ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য না। ইজমেন অ্যাক্ট বা সুখাধিকার আইন 1882-এর ক্ষেত্রে তামাদি আইনের 2 ধারার 5 উপধারা এবং 26-27 এই 3টা ধারা প্রযোজ্য না। সুখাধিকার আইনের 1882-এর ক্ষেত্রে তামাদি আইনের 3টে ধারা প্রযোজ্য না, 2-5, 26-27, এবং বিশেষ আইনের ক্ষেত্রে তামাদি আইনের 3, 4, 9 থেকে 18 এবং 22 দ্বারা যতটুকু সম্ভব ততটুকু প্রযোজ্য হবে। বিশেষ আইন নিয়ে আমরা আলোচনা পরবর্তীতে লেকচার থাকবে, এটা ডিটেলসে। বিশেষ আইনের ক্ষেত্রে তামাদি আইন কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে বা হয় না। তবে সংক্ষেপে কথা হলো, বিশেষ আইনে যদি তামাদির বিধান থাকে তাহলে বিশেষ আইন প্রাধান্য পাবে, এবং বিশেষ আইনে তামাদির বিধান থাকলে বিশেষ আইন প্রাধান্য পাবে। তাহলে এইখানে বিশেষ আইন বা তামাদির প্রযোজ্যতা অপ্রযোজ্যতা সম্পর্কে আমরা এটুকুই আলোচনাটা সীমাবদ্ধ রাখি যে দেওয়ানি সকল ক্ষেত্রে, ফৌজদারি মূল মামলা ছাড়া অন্য ক্ষেত্রে, আপিল রিভিশনের ক্ষেত্রে প্রযোজ্য। আর 29 ধারা অনুযায়ী চুক্তি আইনের 25 ধারায়, বিবাহ অনুচ্ছেদ আইনে এবং সুখাধিকার আইনের 2-5, 26-27 ধারায় প্রযোজ্য না। আর বিশেষ আইনের ক্ষেত্রে যদি তামাদি আইনকে প্রযোজ্য করতে হয় তাহলে 3, 4, 9 থেকে 18, 22 এই ধারাগুলো প্রযোজ্য হবে। 3 ধারা, 4 ধারা, 9 থেকে 18 ধারা এবং 22 ধারা, এই ধারাগুলো তামাদি আইনের, এই ধারাগুলো বিশেষ আইনের ক্ষেত্রে যদি মামলা করি তখন প্রযোজ্য হবে। বিশেষ আইনের ক্ষেত্রে আমরা এগুলোকে অ্যাপ্লিকেশন করতে পারবো। এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, Yes, sir. জি জি, এবার আমরা দেখব হচ্ছে তামাদি আইনের 2 ধারা। 2 ধারাতে মোট 11টি সংজ্ঞা দেওয়া আছে। 2 ধারাতে মোট 11টি সংজ্ঞা দেওয়া আছে। 1 নম্বর সংজ্ঞা, in this act unless there is anything repugnant in the subject or context। আর এখানে যে কোনো একটা আইডি থেকে নয়েজ, জি, একজন আইডি থেকে নয়েজ হচ্ছে স্যার। আচ্ছা একটু আমি দেখতেছি কালারে থেকে আসতেছে। সবাই তো হচ্ছে মাইক্রোফোন অফ করা। একজন আলিউদ্দিন ভাই কি শুনতেছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, আপনার এখান থেকে নয়েজ আসছে কিনা একটু মাইক্রোফোনটা অফ করে রাখেন।
আচ্ছা, তো আমরা 2 ধারাতে আসছি, যে এখানে 11টি সংজ্ঞা দেওয়া আছে। হ্যাঁ, আর আমাদের উদ্দেশ্য হচ্ছে কি আমরা কোনো কিছু বাদ দিব না। হ্যাঁ, কারণ প্রশ্নের প্যাটার্নের আলোকে বাদ দেওয়ার কোনো স্কোপ নেই। হ্যাঁ, বিস্তারিত আমরা আলোচনা করব, বুঝে বুঝে পড়ার চেষ্টা করব। হ্যাঁ, আচ্ছা, প্রথম যে সংজ্ঞাটা সেটা হচ্ছে অ্যাপ্লিক্যান্ট। অ্যাপ্লিক্যান্ট অর্থ কি? আবেদনকারী। আর আপিলেন্ট অর্থ কি? আপিলকারী। তাহলে অ্যাপ্লিক্যান্ট ইনক্লুডস এনি পারসন ফ্রম অর থ্রু হুম অ্যান অ্যাপ্লিক্যান্ট ডিরাইভস হিজ রাইট টু অ্যাপ্লাই। আবেদনকারী বলতে কাকে বোঝাবে বা কোন কোন ব্যক্তিকে অন্তর্ভুক্ত করবে? আবেদনকারী বলতে অন্তর্ভুক্ত করবে যে ব্যক্তির কাছ থেকে বা যার মাধ্যমে আবেদনকারী তার আবেদন করার অধিকার অর্জন করে, তাকে আবেদনকারীর মধ্যে অন্তর্ভুক্ত করবে। এগুলোর থেকে ওইভাবে প্রশ্ন আসে নাই যে কোনটা অন্তর্ভুক্ত করবে এ করবে, তারপরে আমরা একটু জেনে রাখবো। হ্যাঁ, যে কোনটা বলতে কি হয়। আবেদনকারী হচ্ছে যে ব্যক্তির কাছ থেকে বা যার মাধ্যমে আবেদনকারী তার আবেদন করার অধিকার অর্জন করে, তাকে বোঝাবে। 2 নম্বর হচ্ছে বিল অফ এক্সচেঞ্জ বা বিনিময়পত্র। বিল অফ এক্সচেঞ্জ ইনক্লুডস এ হুন্ডি অ্যান্ড এ চেক। বিনিময়পত্র বলতে বোঝায় হুন্ডি এবং চেক। তাহলে বিনিময়পত্র বলতে 2টা জিনিসকে বোঝাবে, হুন্ডি এবং চেক। 3 নম্বর সংজ্ঞা হচ্ছে বন্ড বা মুচলেকা। বন্ড ইনক্লুডস এনি ইনস্ট্রুমেন্ট হোয়ার বাই এ পারসন obliges himself to pay money to another on condition that the obligation shall be void if a specified act is performed or is not performed as the case may be। অর্থাৎ বন্ড বলতে বোঝায় এমন একটা ইনস্ট্রুমেন্ট বা দলিল যার মাধ্যমে এ পারসন obliges himself, এক ব্যক্তি বা কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে অর্থ প্রদানের জন্য এই শর্তে বাধ্য করে যে, অর্থাৎ এক ব্যক্তি অপর ব্যক্তিকে অর্থ প্রদানের জন্য মানি পেমেন্ট করার জন্য বাধ্য করবে। শর্ত কি? শর্ত হইল দি অব্লিগেশন শ্যাল বি ভয়েড ইফ এ স্পেসিফাইড অ্যাক্ট ইজ পারফর্মড অর ইজ নট পারফর্মড। নির্দিষ্ট কোনো কাজ সম্পাদিত হলে বা না হলে উক্ত বাধ্যকতা বাতিল হয়ে যাবে। অর্থাৎ মুচলেকা বা বন্ডের সাথে আমরা সবাই পরিচিত, এটাকে মানে এত কঠিনভাবে বোঝার কিছু নাই। আমরা এটা জাস্ট এটুকু বলি যে মুচলেকা বলতে বোঝায় এমন একটা ইনস্ট্রুমেন্ট বা দলিল যার মাধ্যমে কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে অর্থ প্রদানের জন্য নিজেকে বাধ্য করে। অর্থ প্রদানের জন্য, মানি, এটা আমরা মনে রাখবো। অর্থ প্রদানের জন্য নিজেকে বাধ্য করে। শর্ত কি? শর্ত হলো যে নির্দিষ্ট কোনো কাজ যদি সম্পাদিত হয়, এই নির্দিষ্ট কাজটা কোথায় লেখা থাকবে? বন্ডের মধ্যে লেখা থাকবে। হ্যাঁ, নির্দিষ্ট কোনো কাজ সম্পাদিত হলে বা না হলে ওই যে অর্থ দেওয়ার যে বাধ্যবাধকতা, এই অর্থ দেওয়ার বাধ্যবাধকতাটা বাতিল হয়ে যাবে। তাহলে এটা একটা দলিল, মুচলেকাটা কি? একটা দলিল, এবং এই দলিলের মাধ্যমে একজন অপরজনকে অর্থ প্রদানের জন্য কি করে? বাধ্য হয়। এবং এটা একটা শর্ত থাকে যে একটা কাজ সম্পাদিত হলে বা না হলে এই বাধ্যবাধকতাটা বাতিল হয়ে যাবে। মূলত এই 4টি উপাদান আমরা মুচলেকা থেকে পাই। এরপরে হচ্ছে 4 নাম্বার হচ্ছে ডিফেন্ডেন্ট বা বিবাদী। সেম আমরা অ্যাপ্লিকেন্টের জায়গায় যে কথাটা বলছি বিবাদীর ক্ষেত্রে প্রযোজ্য, আপিলকারীর ক্ষেত্রেও এই কথাটা প্রযোজ্য হবে। Defendant includes any person from or through whom a defendant derives his liability to be sued। বিবাদী বলতে বোঝায় এমন ব্যক্তি যে ব্যক্তির কাছ থেকে বা যার মাধ্যমে কোনো বিবাদী তার বিরুদ্ধে মোকদ্দমা রুজু হওয়ার দায়বদ্ধতা লাভ করে। তারপরে ইম্পর্টেন্ট একটা সংজ্ঞা, এটা আমাদের শিখতে হবে ভালো করে, এটা লাগবে আমাদের এমসিকিউ এর ক্ষেত্রে এবং রিটেনের ক্ষেত্রে, 2 ক্ষেত্রেই লাগবে। সেটা হচ্ছে 5 ধারা। তাহলে আমাদের কয় নাম্বার ধারার মধ্যে সংজ্ঞা দেওয়া আছে দেওয়ানি কার্যবিধির? কেউ একজন বলি যে কত ধারায় সংজ্ঞা দেওয়া আছে? 2 ধারায়। তাহলে 2 ধারার 5 উপধারার মধ্যে ইজমেন্ট বা সুখাধিকারের সংজ্ঞা দেওয়া আছে। 2 ধারার 5 উপধারার মধ্যে ইজমেন্ট বা সুখাধিকারের সংজ্ঞা দেওয়া আছে। ইজমেন্ট ইনক্লুডস এ রাইট নট অ্যারাইজিং ফ্রম এ কন্ট্রাক্ট by which one person is entitled to remove and appropriate for his own profit any part of the soil belonging to another or anything growing in or attached to or subsisting upon the land of another। তাহলে ইজমেন্ট এর আগে আমরা কি পড়ছিলাম যে ওইটা হচ্ছিল বন্ড ছিল কি একটা ইনস্ট্রুমেন্ট, আর ইজমেন্ট কি একটা রাইট, অধিকার। ইজমেন্ট বা সুখাধিকার বলতে বোঝায় একটা অধিকার, এ রাইট নট অ্যারাইজিং ফ্রম দ্য কন্ট্রাক্ট। এই অধিকারটা চুক্তি থেকে তৈরি হয় নাই বা চুক্তি থেকে সৃষ্টি হয় নাই। তাহলে সুখাধিকার বলতে বোঝায় চুক্তি হতে সৃষ্ট নয় এমন এক ধরনের অধিকার। আমরা লিখে রাখি সংখ্যাটা। সুখাধিকার বলতে বোঝায় চুক্তি হতে সৃষ্ট নয় এমন এক ধরনের অধিকার, যে অধিকারের মাধ্যমে কোনো ব্যক্তি তার নিজ প্রফিটের জন্য, নিজ লাভের জন্য
অন্যের মালিকানাভুক্ত ভূমির কোনো অংশ, অন্যের মালিকানাভুক্ত ভূমির কোনো অংশ বা অন্যের ভূমিতে উৎপাদিত হয়েছে বা অন্যের ভূমির সাথে অ্যাটাচড আছে, সংযুক্ত আছে, বা সাবসিস্ট বা অন্যের ভূমিতে বিদ্যমান আছে, এমন কোনো কিছু নিজের প্রয়োজনে বা নিজ লাভে অপসারণ করতে পারে, রিমুভ করার অধিকারী হয়, আত্মসাৎ করার অধিকারী হয়। তাহলে এটাকে যদি আমরা একটু ভাঙ্গি সুখাধিকারকে, যে এটা এক নাম্বার কথা হচ্ছে এটা একটা অধিকার এবং এই অধিকারটা চুক্তি থেকে সৃষ্ট না। 2 নাম্বার, এই অধিকারের মাধ্যমে এক ব্যক্তি, কোনো ব্যক্তি, যে ব্যক্তি এই অধিকারটা ভোগ করার অধিকারী হবেন, ওই ব্যক্তি কি করবেন, তার নিজ লাভের জন্য অন্যের জমিতে, অন্যের ভূমিতে উৎপাদিত হয়েছে বা অন্যের ভূমিতে কোনো কিছু আছে, অন্যের ভূমির সাথে সংযুক্ত আছে, এমন কোনো কিছু নিজ লাভের উদ্দেশ্যে কি করতে পারবেন, অপসারণ এবং আত্মসাৎ করতে পারবেন। তাহলে সুখাধিকার বলতে বোঝায় এ রাইট নট অ্যারাইজিং ফ্রম দ্য কন্ট্রাক্ট, চুক্তি হচ্ছে সৃষ্ট নয় এমন এক ধরনের অধিকার, এবং এটার মাধ্যমে অন্যের ভূমিতে, অন্যের ভূমির কোনো অংশ বা অন্যের ভূমিতে উৎপাদিত আছে, সংলগ্ন আছে, বিদ্যমান আছে, এমন কোনো কিছু নিজ প্রয়োজনে বা নিজের প্রফিটে অপসারণ এবং আত্মসাৎ করতে পারবেন, আত্মসাৎ করার অধিকারী হবেন। তাহলে আশা করি বুঝতে পারছি সুখাধিকারটা, বুঝতে পারছি কি? ইয়েস স্যার। Yes, sir. আচ্ছা, এটাই ছিল মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা সংজ্ঞার মধ্যে। এরপর হচ্ছে ফরেন কোর্ট, 6 নম্বরে বলছে ফরেন কোর্ট মিনস এনি কোর্ট আদার দেন বাংলাদেশ। বিদেশ ব্যতীত, বিদেশ বলতে বাংলাদেশ ব্যতীত অন্য যে কোনো দেশকে বোঝাবে। এরপরে গুড ফেথ, নাথিং শ্যাল বি ডিমড টু বি ডান ইন গুড ফেথ হুইচ ইজ নট ডান উইথ ডিউ কেয়ার অ্যান্ড অ্যাটেনশন। ডিউ কেয়ার অ্যান্ড অ্যাটেনশন এটা একটু মানে লিখে রাখেন, বা বই থাকলে বিয়ারেক থাকলে আন্ডারলাইন করে থাকেন, করে রাখেন, যে ডিউ কেয়ার অ্যান্ড অ্যাটেনশন, যথাযথ যত্ন এবং মনোযোগের সাথে যদি কোনো কাজ করা হয় তাহলে বলা হবে এটা গুড ফেয়ার বা সরল বিশ্বাসে করা হয়েছে। তাহলে সরল বিশ্বাসে কোনো কাজ করছে কিনা এটা আমরা কিভাবে বুঝবো বা কিভাবে গণ্য করা হবে যে কোনো কাজ সরল বিশ্বাসে করা হয়েছে কিনা? ওই কাজ করার সময় কি ডিউ কেয়ার এবং অ্যাটেনশন ছিল কিনা, যথাযথ যত্ন এবং সতর্কতা বা মনোযোগের সাথে কেয়ার এবং অ্যাটেনশন দিয়ে কাজটা করছে কিনা। যদি ডিউ কেয়ার বা যথাযথ যে পরিমাণ যত্ন বা যে পরিমাণ মনোযোগ নিয়ে কাজটা করা দরকার, ওই পরিমাণ মনোযোগ এবং যত্ন নিয়ে যদি কাজটা করে তাহলে বলা হবে ওই কাজটা সরল বিশ্বাসে করা হয়েছে বা গুড ফেথে করা হয়েছে। 8 নম্বর হচ্ছে প্লেন্টিফ, সেম আমরা বললাম যে প্লেন্ট আগে যেরকম বিবাদীর সংখ্যা পড়ছে, আবেদনকারীর সংখ্যা পড়ছে, এটা এরকম বলতে বোঝায় এমন এক ব্যক্তি, যা এমন কোনো ব্যক্তি যার কাছ থেকে বা যার মাধ্যমে একজন বাদী তার মোকদ্দমা করার অধিকার লাভ করে। তাহলে বাদী বলতে বোঝায় এমন কোনো ব্যক্তি যার কাছ থেকে বা যার মাধ্যমে একজন বাদী তার মোকদ্দমা করার অধিকার লাভ করে। আচ্ছা, এরপরে হচ্ছে 9 নাম্বার প্রমিজরি নোট। প্রমিজরি নোট মিনস এনি ইনস্ট্রুমেন্ট whereby the maker engages absolutely to pay a specified sum of money to another at a time therein limited or on demand or at sight. তাহলে প্রমিজরি নোট বা অঙ্গীকারপত্র বলতে বোঝায় অ্যান ইনস্ট্রুমেন্ট, একটা দলিল। কেমন দলিল? যার মাধ্যমে দলিল প্রণেতা, যে ব্যক্তি দলিলটা মেক করবে, মেকার, দলিল প্রণেতা, দলিলে উল্লেখিত নির্ধারিত সময়ের মধ্যে, এই যে এট এ টাইম দেয়ার ইন লিমিটেড সময়ের মধ্যে, দলিলে উল্লেখিত নির্ধারিত সময়ের মধ্যে, বা অন ডিমান্ড চাহিদা মাত্র, বা এট সাইট দেখা মাত্র অপর কোনো ব্যক্তিকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করতে নিজেকে বাধ্য করে। তাহলে অঙ্গীকারপত্র হচ্ছে এমন এক দলিল যার মাধ্যমে দলিল প্রণেতা দলিলে উল্লেখিত নির্ধারিত সময়ের মধ্যে বা চাহিদা মাত্র বা দেখা মাত্র অপর কোনো ব্যক্তিকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করতে নিজেকে বাধ্য করে। এরপর হচ্ছে 10 উপধারাতে বলছে মোকদ্দমা, সুট ডাজ নট ইনক্লুড এন আপিল অ্যাপ্লিকেশন, মোকদ্দমা বলতে আপিল বা আবেদনকে বোঝাবে না। এরপরে 11তে বলছে ট্রাস্টি, ট্রাস্টি বলতে কাকে বোঝাবে না, ট্রাস্টি বলতে বেনামিদার। এরপরে হচ্ছে রেহেনি দেনা পাওনা পরিশোধের পর দখলে আছে যেমন একটা স্পেসিফিক বন্ধক যে দেওয়া হয়, বন্ধক দেওয়ার পরে যেই উদ্দেশ্যে বন্ধক দেওয়া হয়েছে ওই উদ্দেশ্যটা পূরণ করা হয়েছে বা বন্ধকের যে টাকা আছে টাকা দেওয়া হয়ে গেছে, কিন্তু তারপরেও কি করতেছে, যদি বন্ধক গ্রহীতা যদি এই টাকা দেওয়ার বা দেনা পাওনা পরিশোধের পরও যদি বন্ধক গ্রহীতা কী করে রাখে, দখলে থাকে, তাহলে তাকে বোঝাবে না, মানে ট্রাস্টি বলতে ওই বন্ধক গ্রহীতাকে অন্তর্ভুক্ত করবে না। এবং 3 নম্বর হচ্ছে সত্যহীন দখলে থাকা দুষ্কৃতিকারীকে বোঝাবে না। তাহলে ট্রাস্টি ডাজ নট ইনক্লুড এর বেনামিদারকে বোঝাবে না। এ মর্গেজি রিমেইনিং ইন পসেশন আফটার দ্য মর্গেজ হ্যাজ বিন স্যাটিসফাইড, মর্গেজ যদি স্যাটিসফাইড হয়ে যায় তাহলে তারপরে দখলে আছে এরকম মর্গেজিকে বোঝাবে না।
এবং রং ডোয়ার বা অন্যায় কাজকারী বা দুষ্কৃতিকারী, সত্য নাই, টাইটেল নাই, তারপরেও দখলে আছে, এই রং ডোয়ারকে অন্তর্ভুক্ত করবে না। আচ্ছা, এরপরে আমরা যাব দ্বিতীয় খণ্ড। দ্বিতীয় খণ্ডতে মোকদ্দমা, আপিল, আবেদনের তামাদি নিয়ে আলোচনা, লিমিটেশন অফ সুটস, আপিলস অ্যান্ড অ্যাপ্লিকেশনস। আচ্ছা, 3 নম্বর ধারাটা খুবই ইম্পর্টেন্ট একটা ধারা। সবাই কি আমার কথা শুনতেছেন? সবাই একটু মানে যদি শুনেন একটু রেসপন্স করবেন। Yes, sir. Yes, sir. জি স্যার, শুনতে পাচ্ছি। এই 3 নম্বর ধারাটা খুবই ইম্পর্টেন্ট একটা ধারা। হ্যাঁ, জি। তিন নাম্বার ধারা থেকে অনেক প্রশ্ন রিটেন এবং এমসিকিউ রিটেন দুইটাতেই প্রশ্ন আসছে এখান থেকে। তো 3 নাম্বার ধারার যে টাইটেল সেটা হচ্ছে ডিসমিসাল অফ সুটস এটসেট্রা ইনস্টিটিউটেড আফটার দ্য পিরিয়ড অফ লিমিটেশন। তামাদির সময় শেষে দায়েরকৃত মোকদ্দমা খারিজ। ডিসমিসাল অফ সুট, ডিসমিসাল, খারিজ। তামাদির সময় শেষে দায়েরকৃত মোকদ্দমা খারিজ, এটা হচ্ছে 3 নাম্বার ধারা শিরোনাম। এটাকে আমি ভেঙে ভেঙে দিলে ভালো হইতো। আচ্ছা, এখানে বাংলাটা প্রথমে বলছি। আচ্ছা, ইংলিশটা পড়ি একটু প্রথমে। সাবজেক্ট টু দ্য প্রভিশনস কন্টেন্ট ইন সেকশন 4 to 25 ইনক্লুসিভ এভরি সুট ইনস্টিটিউটেড, আপিল প্রেফার্ড অ্যান্ড অ্যাপ্লিকেশন মেড। তাহলে 4 থেকে 25 ধারাসমূহের মধ্যে এই উভয় ধারা সহ 4 ধারা এবং 25 ধারা মিলাইয়া এর মধ্যে যে ধারাগুলো আছে, এই ধারার মধ্যে যেই বিধানগুলো আছে বা প্রভিশনসগুলো দেওয়া আছে সেগুলো সাপেক্ষে প্রথম তফসিলে আমরা প্রথমেই বললাম যে প্রথম তফসিলে কিসের সময় দেওয়া আছে? মোকদ্দমার সময় দেওয়া আছে, আপিলের সময় দেওয়া আছে এবং আবেদনের সময় বর্ণনা করা আছে। তাহলে প্রথম তফসিলে বর্ণিত নির্ধারিত তামাদির মেয়াদ শেষ হওয়ার পর প্রথম তফসিলে যেই মোকদ্দমার কথা বলছে, মোকদ্দমার যে তামাদির কথা বলছে, এরপরে হচ্ছে আবেদনের যে তামাদির কথা বলছে, এরপরে আপিলের যে তামাদির কথা বলছে, এই তামাদির সময় শেষ হয়ে গেছে। এখন তারপরে যদি মামলা দায়ের করে বা আপিল করে বা আবেদন করে, তাহলে সেই মামলা বা মোকদ্দমা, আপিল বা আবেদনটা খারিজ করে দেওয়া হবে। এভরি সুট ইনস্টিটিউটেড, আপিল প্রেফার্ড, এই কথাগুলো ইম্পর্টেন্ট। এভরি সুট ইনস্টিটিউটেড, আপিল প্রেফার্ড অ্যান্ড অ্যাপ্লিকেশন মেড after the period of limitation prescribed therefore by the first schedule shall be dismissed, shall be dismissed অর্থাৎ shall be কথাটা যেখানে থাকে আইনের মধ্যে আমরা জানি ওইটা কি বাধ্যতামূলক। তাহলে every suit instituted after the period of limitation shall be dismissed, every appeal preferred after the period of limitation shall be dismissed, every application made after the period of limitation shall be dismissed। তাহলে মোকদ্দমা, আপিল, আবেদন যেই সময় নির্ধারণ করা আছে ওই সময়ের মধ্যে কি করতে হবে? দায়ের করতে হবে। এরপর করলে আদালত ওইটা খারিজ করে দিতে বাধ্য থাকবে। although limitation has not been set up as a defense। আচ্ছা, ডিফেন্স কোন পক্ষ তুলে এটা আমরা জানি? বাদী পক্ষ না বিবাদী পক্ষ? বিবাদী পক্ষ। বিবাদী পক্ষ। এখন বিবাদী পক্ষ যদিও এই লিমিটেশন, এই যে সময়টা শেষ হয়ে গেছে, ধরেন আমার আজকে মামলার মানে সময়টা, তামাদি সময়টা শেষ হয়ে গেছে, 2 দিন পরে বা 1 দিন পরে আমি মামলা করতে গেলাম, বিবাদী পক্ষ বলল না যে মামলা করার বা দরখাস্ত করার, পিটিশন দায়ের করা তামাদি মেয়াদ তো তামাদি হয়ে গেছে, শেষ হয়ে গেছে, বিবাদী পক্ষ এটা বললো না, কিন্তু তারপরেও আদালত কি করে দিবে? ওই পিটিশনটা খারিজ করে দিবে এবং খারিজ করে দিতে এটা বাধ্য। এখন আমরা দেখবো ওই যে সবসময় দেখেন কথাটা আছে এভরি সুট ইনস্টিটিউটেড, এই যে মোকদ্দমা দায়ের করা, মোকদ্দমাটা কখন দায়ের করা হয় এটা একটা ব্যাখ্যা দেওয়া আছে আমাদের এই 3 ধারার ব্যাখ্যার মধ্যে। তাহলে 3 ধারা ব্যাখ্যার মধ্যে বলা আছে যে নর্মাল কেসগুলোতে, সাধারণত মামলাগুলো যেগুলো, সেগুলো হচ্ছে যে সময় যথাযথ অফিসার বা প্রপার অফিসারের কাছে আমরা প্লেনটা কি করি? পেশ করি। যথাযথ অফিসারের কাছে যখন আমরা প্লেন পেশ করি বা আর্জি পেশ করি, তখনই কি হয়? আমাদের মোকদ্দমাটা দায়ের করা হয়ে যায়। আর প্রপার সুটের ক্ষেত্রে বা নিঃস্ব ব্যক্তির মামলার ক্ষেত্রে, হ্যাঁ, যখন নিঃস্ব হিসাবে বা প্রপার হিসাবে মোকদ্দমা করার লিভ টু অ্যাপ্লিকেশন করি, যখন লিভ টু অ্যাপ্লিকেশন এস প্রপার হিসাবে মোকদ্দমা করার যখন
অনুমতি চাই যখন আমরা আবেদন করি, এই আবেদন করার সময় ধরে নেওয়া হয় যে নিঃস্ব ব্যক্তির মামলা দায়ের করা হয়ে গেছে, এবং আদালত কর্তৃক যেই কোম্পানিকে কি করে দিয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে। এখন আমি এই কোম্পানির বিরুদ্ধে কি করব, একটা দাবি করব, কোম্পানির বিরুদ্ধে দাবি নিয়ে একটা মামলা করব। আমার দাবি হচ্ছে কোম্পানির বিরুদ্ধে। এখন এমন কোম্পানির বিরুদ্ধে যখন আমি মামলা করব, তখন সর্বপ্রথম যখন আমি অফিসিয়াল লিকুইডেটর এর কাছে আমি যখন আমার এই দাবিটা পাঠাবো, সেন্ড করব, তখন মোকদ্দমাটা দায়ের করা হয় বলে গণ্য হবে। তাহলে মোকদ্দমা দায়ের করার 3টা ক্ষেত্র এখানে বলা হয়েছে। সাধারণ মামলাগুলোর ক্ষেত্রে বা সাধারণত মামলায় যখন প্রপার অফিসারের কাছে আমরা আর্জি পেশ করি। 2 নাম্বার, নিঃস্ব ব্যক্তির মামলায় যখন আমরা নিঃস্ব হিসেবে মামলা করার অনুমতির জন্য যখন আমরা আবেদন পেশ করি। 3 নাম্বার, এমন কোম্পানি যেই কোম্পানি আদালত বন্ধ করে দিছে, সেই কোম্পানির বিরুদ্ধে মামলার সময় আমরা যখন প্রথম আমাদের দাবিটা যখন পাঠাই অফিসিয়াল লিকুইডেটরের কাছে, তখন মোকদ্দমাটা দায়ের করা হয় বলে গণ্য হবে। তাহলে 3 ধারার মূল কথা একটাই, যে 1 থেকে 183 অনুচ্ছেদের মধ্যে যেই সময়গুলো বলা আছে, এই সময়ের পরে যদি আমরা মোকদ্দমা আপিল আবেদন করি, তাহলে বিবাদী পক্ষ এটাকে ডিফেন্স হিসেবে রেজিস্ট করুক আর না করুক, আদালত এটা খারিজ করে দিবে। এবং মোকদ্দমা দায়েরের 3টা ক্ষেত্র আমরা পড়ছি, এইগুলো আমরা নোট করে রাখবো। হ্যাঁ জি, পরবর্তী হচ্ছে আমাদের যে সেকশন, সেটা হচ্ছে 4 নম্বর ধারা, হোয়ার কোর্ট ইজ ক্লোজড হোয়েন পিরিয়ড এক্সপায়ার্স। এই যে তামাদি সময়টা আমরা দেখলাম এর আগে শেষ হয়ে গেছে, এখন শেষটা এমন দিনে হইল যেদিন আদালত বন্ধ, তখন কি করব, তখন কি করণীয়, এই সম্পর্কে আমাদের 4 ধারায় বলা আছে। যে আদালত বন্ধ থাকার সময় যখন তামাদির সময় শেষ হয়ে যায়, আদালত বন্ধ থাকার সময় যখন তামাদির সময় শেষ হয়ে যায়। আমরা প্রথমে হচ্ছে ইংলিশটা পড়ি। হ্যাঁ, হোয়ার দ্য পিরিয়ড অফ লিমিটেশন প্রেসক্রাইবড ফর এনি স্যুট, আপিল অর অ্যাপ্লিকেশন। তাহলে কোনো স্যুট বা মোকদ্দমা, আপিল, আবেদনের তামাদির মেয়াদ যখন কি হয়, এক্সপায়ার হয় অন এ ডে, এমন একটা দিনে যখন শেষ হয় যেই দিন হোয়েন দ্য কোর্ট ইজ ক্লোজড, আদালত কি থাকে, বন্ধ থাকে। তাহলে এমন দিনে মোকদ্দমা বা আপিল বা আবেদনের তামাদির মেয়াদ শেষ হইল যেই দিন আদালত বন্ধ থাকে। তাহলে দ্য স্যুট আপিল অর অ্যাপ্লিকেশন মে বি ইনস্টিটিউটেড, প্রেফার্ড অর মেড অন দ্য ডে দ্যাট দ্য কোর্ট রিওপেন্স। তাহলে আদালত যেদিন রিওপেনিং হবে, যেদিন পুনরায় আদালত খুলবে, সেই দিন আমরা ওই মোকদ্দমা আপিল বা আবেদনটা দায়ের করতে পারবো। তাহলে এখানে কি বলছে, মে বি, এখানে বলছে আমরা করতে পারবো। আদালত বন্ধ, এই কারণে আমরা যেই দিন তামাদির সময় শেষ হয়েছে আমরা করতে পারলাম না, এখন কি আমরা মোকদ্দমা করতে পারবো না, বা মোকদ্দমা করার যে অধিকার, এটা থেকে আমরা কি হয়ে যাব, বঞ্চিত হয়ে যাব না, বরং যেদিন পরবর্তী যেই দিন আদালত খুলবে সেই দিনেই আমরা মোকদ্দমা দায়ের করতে পারবো, এবং ওই দিনের কিন্তু আবার লেট করা যাবে না। তাহলে এই পর্যন্ত কি আমরা বিষয়গুলো বুঝতে পারছি? ইয়েস স্যার। আচ্ছা, এখন আমি কি মানে আপনাদেরকে কিছু প্রশ্ন করতে পারবো? ইয়েস স্যার। এখন সবাইকে একটু করতে হবে। হ্যাঁ, মাইক্রোফোনটা অন করতে হবে প্লিজ, সবাই একটু মাইক্রোফোনটা অন করবেন। আচ্ছা, এখন আমরা এতক্ষণ মানে আজকে আমাদের যে লেকচারটা দিলাম, হ্যাঁ, লেকচারটা আমরা শুনলাম বা আমরা যে বিষয়গুলো সবাই একসাথে পড়লাম, হ্যাঁ, এটার উপর বিগত বছরে কি কি প্রশ্ন আসছে, হ্যাঁ, তার থেকে আমরা কিছু প্রশ্ন এখানে আপনাদের জন্য নিয়ে আসছি, যে আমরা আপনারা কি আসলে কি বুঝতে পারছেন কিনা। প্রথম যে প্রশ্ন, কোন ক্ষেত্রে তামাদির বিধান প্রযোজ্য হয় না? আমি জিজ্ঞাসা করব, দেখি কোন ক্ষেত্রে তামাদির বিধান প্রযোজ্য হয় না, এটা বলবেন কে? আমি বলি। দাঁড়ান, জি বলেন। আপনি না, আপনি রবিন, কি লেখা, রবিন চাই, আপনি বলেন। আপনার নাম কি? আচ্ছা,
ভাইয়া অনেক শব্দ হচ্ছে কোথা থেকে যেন। আচ্ছা, সেলিম ভাইয়ার ওইখান থেকে মনে হয় নয়েজ আসতেছে। জি জি। তাহলে কোন ক্ষেত্রে তামাদির বিধান প্রযোজ্য হয় না? অপশন এক, ফৌজদারির মূল মামলায়। মূল ফৌজদারি মামলায়। ফৌজদারি মামলায়। দুই, যে কোনো ফৌজদারি মামলায়, দেওয়ানি মামলায়, সুনির্দিষ্ট প্রতিকারের ক্ষেত্রে। আচ্ছা, সবার উত্তর এক, মূল ফৌজদারি মামলায়। আচ্ছা, গুড। ফৌজদারি মূল মামলায়। জি। আচ্ছা, যে কোনো ফৌজদারি মামলায় হবে না? হবে না। স্যার মূল মামলায়। সবাই শিওর? Sure. জি 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 স্যার। ইয়েস স্যার। জি জি। ওকে, এবার নেক্সটে আমরা কি দেখব? এটা কিন্তু মানে বিগত বছরের প্রশ্ন, হ্যাঁ। আচ্ছা, আমি বলবো, কে বলবেন? হ্যাঁ, সবাই বলবেন না আগে। তামাদি আইন সর্বপ্রথম আইনে পরিণত হয়, আচ্ছা অপশনগুলো দিয়ে রাখি, 1871, 1862, 1908, 1859। যারা এর আগে কথা বলে নাই তাদেরকে একজনকে জিজ্ঞাসা করব, যে কথা বলে নাই আগে এরকম এরকম একজনকে জিজ্ঞাসা করব। আচ্ছা, কে কে আছেন সবাই? আচ্ছা, আচ্ছা, হেলাল জামান ভাই, আপনি কি শুনতেছেন? আচ্ছা, তাহলে মরিয়ম বেগম আপু জি, আপনি বলেন। 1859 সালে। আচ্ছা, আরেকজনকে দেখি, আরেকজন কি বলে? আচ্ছা, সিফাত শারমিন আপু, না ভাইয়া বুঝতে পারতেছি না। 1859 সালে। 1859 সালে। আচ্ছা, আরেকজন দেখি, আরেকজন কে বলবেন? আব্দুল আলিম ভাই বলেন তো। আব্দুল আলিম ভাই। আচ্ছা, উনি নাই। আচ্ছা, তাহলে আমরা কোনটাতে ছিলাম? এটা হচ্ছে কি 1859, সবাই একমত? ইয়েস স্যার। আচ্ছা, এইবার আমরা এই প্রশ্নটা দেখি কে পারে। সবাই অভিজ্ঞ মনে হচ্ছে, মাশাআল্লাহ। আচ্ছা, এখানে আমরা প্রশ্নটা পড়ি, হ্যাঁ। ক দখল পুনরুদ্ধারের একটি মামলা দায়ের করেছে, মামলা দায়েরের সময় ছিল 6 মাস। ক 12 মাস পর। আচ্ছা, আপনারা একজন এটা পড়েন, এই প্রশ্নটা পড়বেন, কে পড়বেন? আমি পড়ি। মামলা খারিজ স্যার। জি, মামলা খারিজ হবে। আর পড়বো। জি আপনি মামলা পড়েন। খারিজ হয়ে যাবে। স্যার মামলা খারিজ হয়েছে। প্রশ্নটা পড়ি আগে, আপনি প্রশ্নটা পড়েন, প্রশ্নটা পড়েন। ক দখল পুনরুদ্ধারের একটি মামলা দায়ের করেছে, আমি বলছিলাম আপনাদেরকে একজনকে পড়তে। মামলা দায়েরের সময় ছিল 6 মাস। ক 12 মাস পর মামলা দায়ের করেছে। বিবাদী পক্ষ তামাদির মেয়াদ নিয়ে কোনো প্রশ্ন উত্থাপন করেনি। আচ্ছা, এই কথাগুলো কি সেকশনের মধ্যে মানে হুবহু দেওয়া আছে না? জাস্ট ওই সেকশনটাকেই কি করছে, উদাহরণ দিয়া প্রশ্ন দিয়ে দিছে। সব মানে প্রত্যেকটা বিষয় কিন্তু সেকশনের মধ্যে বলা আছে। সেকশনে বলা আছে। 3 নম্বর সেকশনে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে বিবাদীর শর্ত সাপেক্ষে মামলা বিচারও করতে পারবে না, বিবাদী আপত্তি না করায় মামলা গ্রহণ করতে পারবেন না, তামাদি মকুফ করে মামলা আমলেও নিতে পারবেন না। এটা সবাই কি একমত? আমরা খারিজ স্যার। আচ্ছা, মামলা খারিজ স্যার। তাহলে মামলা খারিজ হয়ে যাবে। আচ্ছা, এইবার দেখি কয়েকটা লিখিত প্রশ্ন। হ্যাঁ, আরো লিখিত প্রশ্ন ছিল কিন্তু আমি এখানে মাত্র 2টা প্রশ্নই করছি। হ্যাঁ, বাকি সময় পাই নাই। নেক্সট ক্লাসে আরো বেশি প্রশ্ন সহ আমরা আলোচনা করব। আর আপনারা যারা ক্লাসে যুক্ত আছেন, কতজন? 10 জন না আছেন? হ্যাঁ, আপনাদের একটা ফর্ম, মানে রেগুলার ক্লাসগুলো আমরা করব সবাই। হ্যাঁ, ক্লাস মিস দিব না, রেগুলার করব আমরা, রেগুলার পরে শেষ করব। হ্যাঁ, আচ্ছা, 1 নাম্বার হচ্ছে মোকদ্দমা তামাদি বাড়িতে বলতে কি বোঝায়? 1 মিনিট। আচ্ছা, বাড়িতো কথার অর্থ কি আমরা প্রথমে বলছি না?
জি স্যার, বাধাগ্রস্ত হওয়া, বিলুপ্ত হওয়া। জি, বিলুপ্ত হওয়া। বিলুপ্ত হওয়া। জি, এখন মোকদ্দমায় তামাদি বাড়িত বলতে মানে এই বিষয়টা বলতে কি বোঝায় আমি আনসার দিব না, Time শেষ হয়ে আপনাদের গেছে, থেকে স্যার। দাঁড়ান, একজন থেকে নিব আমি। আচ্ছা, লুৎফা আক্তার, জি স্যার। আপনি বলেন তো মোকদ্দমা তামাদি বাড়িতে বলতে কি বোঝায়? স্যার আমি তখন ক্লাসে জয়েন হইনি স্যার, ভালো করে শুনিনি। আচ্ছা, এরপরে হচ্ছে Sorry, স্যার। আমরা জাস্ট 9:30টায় ক্লাসে জয়েন করে ফেলবো। স্যার আজকে নতুন অ্যাড হয়েছি তো, ইনশাল্লাহ। আমাদের ক্লাস আজকেই শুরু হয়েছে নতুন। আচ্ছা আচ্ছা, আচ্ছা। মোহাম্মদ জাহাঙ্গীর খান, ভাইয়া শুনতেছেন? আচ্ছা, তাহলে কে বলবেন? আচ্ছা, সেলিম ভাইয়া ছিল প্রথম দিকে খুব অ্যাক্টিভ। জি স্যার বলেন। জি, আপনি বলেন তো মোকদ্দমা তামাদি বাড়িতে বলতে কি বোঝায়? স্যার মুকদ্দমার সময় শেষ হওয়া। মোকদ্দমার সময় শেষ হওয়া। শেষ হওয়া। অর্থাৎ শেষ। জি, এক কথায় বলতে গেলে এই কথা এটা হবে আর কি স্যার। আচ্ছা, তাহলে আমরা আরেকজনের কাছে যাই। আচ্ছা, মারিয়ম বেগম আপু একটু বলেন মোকদ্দমা তামাদি বাড়িতে বলতে কি বোঝায়? মোকদ্দমার সময় বিলুপ্ত হওয়া স্যার। আচ্ছা, মোকদ্দমা তামাদি বাড়িতে বলতে কি বোঝায়? হ্যাঁ, দেওয়ানি স্যার, কার্যবিধির। জি বলেন। স্যার নিষেধ বোঝায়। জি জি, দেওয়ানি কার্যবিধির প্রথম তফসিলের 1 থেকে 83 ধারার মধ্যে যেই সময়গুলো দেওয়া আছে, এই সময় নির্ধারিত সময় শেষ হওয়ার পর বা নির্ধারিত সময় যখন শেষ হয়ে যাবে তখন বলা হবে যে মোকদ্দমা তামাদি বাড়িত হয়েছে। তাহলে মোকদ্দমা তামাদি বাড়িতে বলতে বোঝায় মোকদ্দমার জন্য দেওয়ানি কার্যবিধির তফসিলে বর্ণিত নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়া। ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে পক্ষগণ একমত হয়েও তামাদির মেয়াদ বৃদ্ধি করতে পারে না, ব্যাখ্যা করুন। আচ্ছা, এই কথাটার সাথে কি সবাই একমত যে পক্ষগণ একমত হয়েও তামাদির মেয়াদ বৃদ্ধি করতে পারে না? জি স্যার, জি একমত। স্যার। জি, আমরা এর আগে ওই যে একটা মানে প্রবলেমেটিক কোয়েশ্চেন দেখলাম, ওইখানেও এই বিষয়টা চলে আসছে যে বাদী বিবাদী দুই পক্ষ একমত হইলেও আদালত কি করবে না? সময় দিবে না। বাড়াইতে পারবে সময় দিবে না। না। আদালতের এখতিয়ার নাই, আদালত মোকদ্দমা খারিজ করে দিতে বাধ্য। আচ্ছা, লিখিত সম্পর্কে আরো আলোচনা মানে সাজায় গুছায় কিভাবে দিতে, ওইটা আমরা পরবর্তীতে পড়বো। আচ্ছা, এখানে কি সবাই মানে প্রিলিমিনারির জন্য না রিটেনের জন্য কেউ আছেন যে গতবার প্রিলিমিনারি দিয়েছেন এবার রিটেনের দিবেন, এরকম আছেন কেউ? সবাই কি এমসিকিউ পরীক্ষার্থী, তাই না? জি স্যার। আচ্ছা, স্যার, আমরা একসাথে প্রিপারেশন নিতে চাই স্যার, এমসিকিউ রিটেন একসাথে করতে চাচ্ছি। জি, এমসিকিউ হ্যাঁ স্যার, পুরোটা। এমসিকিউ পরীক্ষার্থী। আচ্ছা, তাহলে কি আমরা দুইটা একসাথে করব স্যার। হ্যাঁ, দুইটা একসাথে, অবশ্যই দুইটা একসাথে পড়া ছাড়া কি নাই, উপায় নাই। গতি হ্যাঁ, নাই স্যার এখন স্যার। কোনো গতি নাই।